আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি জাতীয় রাজনীতিতে যেন একটা অন্য গন্ধ পাওয়া যাচ্ছে। 12 বছর ধরে যে মোদি সরকার দাপটে শাসন করেছে, যারা বিরুদ্ধ স্বর সামনে আনছিল তাদেরকে নানা অপবাদ দিয়ে অথবা কোনো কারণ না দেখিয়ে কাউকে জেলে ভর্তি করেছে, কাউকে কোণঠাসা করেছে, কাউকে হয়তো জেলে ভর্তি করে বছরের পর বছর বিনা বিচারে রেখে দেওয়া হয়েছে। কিন্তু গত কয়েক মাসে সময়টা ঠিক ভালো যাচ্ছে না মোদি সরকারের। যন্তর মন্তরে অল্প বয়সী ছাত্রছাত্রীরা জমায়েত করলো, অনশন করলো, আর তার ধাক্কায় মোদি সরকারের বড় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাকে ইস্তফা দিয়ে বেরিয়ে যেতে হলো। এই জিনিস কি 12 বছরে কেউ ভাবতে পেরেছিল? কেউ কি ভাবতে পেরেছিল যে মোদি সরকার 4-5টা বিল এবারের বাদল অধিবেশনে পাস করাবে বলে রেডি হয়ে এসছে, কিন্তু সেই বিলগুলোর একটাও পাস করাতে পারলো না যেগুলো বিরোধীরা আপত্তি করেছে। প্রত্যেকটিকে হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে, কোনোটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে, কোনোটা সিলেক্ট কমিটিতে। অর্থাৎ বিলগুলো নিয়ে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হতে রাজি হয়নি সরকার। কেন? এ কথা কি কেউ কখনো ভাবতে পেরেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদেই আছেন, সংসদের চারপাশে ঘোরাঘুরি করছেন, কিন্তু তিনি সংসদে ঢুকছেন না, কেননা তার বিবৃতি দাবি করা হচ্ছে? এটা কি কেউ ভাবতে পেরেছে? যাকে ভারতের নয়া চাণক্য বলা হয়, সেই অমিত শাহ তিনি নিজের অফিসে বসে আছেন সংসদ ভবনের ভেতরে, কিন্তু তিনি সংসদ কক্ষে যাচ্ছেন না। ভয় যে বিরোধীরা তার কাছ থেকে যে সমস্ত প্রশ্ন দাবি করবে, প্রশ্নের উত্তর দাবি করবে, তা দিতে গেলে তাকে মুশকিলে পড়ে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এমনকি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও যারাই বিরোধী তাদেরকে বদনাম দেবার জন্য দিমাগি নকশাল বলে নতুন কথা আবিষ্কার করলেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু এসবে সামলানো যাচ্ছে না। দলের অন্দরে নানা বিরোধ ক্রমশই সামনে আসছে। একদিকে যেমন বিজেপি থেকে কদিন আগে পদত্যাগ করা বিজেপির তামিলনাড়ুর রাজ্য সভাপতি আন্নামালাই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে কেন সব বিনিয়োগ গুজরাটে যাবে। তেমনি আবার খোদ অর্থমন্ত্রকের উপদেষ্টা, চিফ ইকোনমিক অ্যাডভাইসার, সংক্ষেপে CEA বলা হয়, অর্থমন্ত্রকের, কেন্দ্রের অর্থমন্ত্রকের ভি অনন্ত নাগেশ্বরন, তিনি কিন্তু পেট্রোলে ইথানল মেশানো নিয়ে গুরুতর আপত্তি তুলে দিলেন। কি তার গুরুতর আপত্তি? ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় একটি নিবন্ধে তিনি লিখেছেন যে E20 পেট্রোল মানে কি, যে যার মধ্যে 80% পেট্রোল আর 20% ইথানল। ইথানল কি? ইথানল হচ্ছে যে জিনিসটা দিয়ে সাধারণত মদ তৈরি হয়, সেই ধরনের একটা জিনিস, যেটা আখ, ভুট্টা, চাল ইত্যাদি থেকে আসে, ইত্যাদি থেকে বানানো হয়। একটা ইন্ডাস্ট্রিয়াল প্রক্রিয়া, শিল্প ভিত্তিক প্রক্রিয়া, যেখানে আখের রস বা ভুট্টা বা চাল থেকে সেটা বানানো হয়। এখন সেটার যদি 20% থাকে আর 80% যদি পেট্রোল থাকে, তাহলে দুইয়ে মিলে তৈরি হলো E20। এখন এই E20-র বিরুদ্ধে দেশ জুড়ে একটা বিক্ষোভ চলছে, আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগেই দিল্লির ভূতপূর্ব মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সহ অনেক বিশিষ্টরা এর বিরুদ্ধে একটা বিক্ষোভ দেখিয়েছেন।
এখন দেখা যাচ্ছে এই চিফ ইকোনমিক অ্যাডভাইসার ভি অনন্ত নাগেশ্বরন তিনিও বলছেন E20 বন্ধ করা দরকার, অথবা একজন ক্রেতাকে E20-র পাশাপাশি E10 কেনারও সুযোগ দেওয়া দরকার। E10 মানে 90% পেট্রোল, 10% ইথানল। এখন অনন্ত নাগেশ্বরন কি যুক্তিতে এই কথাগুলো বলছেন? এক নম্বর কথা হচ্ছে যে অনেকেই দাবি করছে যে E20 পেট্রোলের দাম পুরোটাই যদি পেট্রোল হতো তাহলে যত দাম পড়তো প্রায় তার সমান, অর্থাৎ আর্থিক দিক থেকে কোনো সুবিধে হচ্ছে না, কিন্তু এতে মাইলেজ কমে যাচ্ছে। অর্থাৎ 1 লিটার পেট্রোলে যতখানি যেত গাড়ি, E20 পেট্রোলে তার থেকে কম যাচ্ছে। তার মানে ক্রেতার ক্ষতি হচ্ছে যে কিনছে। অনেকে বলছেন, দাবি করছেন যে 30% মাইলেজ কমে যাচ্ছে। অর্থাৎ কোনো গাড়ি যদি 1 লিটার পেট্রোলে, কথার কথা বলছি, 10 কিলোমিটার যেত, তাহলে E20 পেট্রোলে সেটা যাবে 7 কিলোমিটার। এটা একটা বিরাট ক্ষতি। আরেকটি প্রশ্ন সামনে আসছে E20-র ব্যাপারে, যে ইঞ্জিনের কিছু যন্ত্রাংশ সেগুলো বিকল হয়ে যাচ্ছে। নাগেশ্বরন বলছেন, মুখ্য আর্থিক উপদেষ্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের, তিনি বলছেন যে 30% মাইলেজ কমে যাওয়াটা একটু বড় করে দেখানো অভিযোগটা, কিন্তু 6-7% কমে মাইলেজ, 6 থেকে 7% কমে। অর্থাৎ যদি শুধু পেট্রোলে 100 কিলোমিটার যেত, তাহলে E20 পেট্রোলে হয়তো 93 কিলোমিটার যাবে। এটাও কিন্তু খুব কম ক্ষতি নয়। দ্বিতীয় যে কথাটা উঠছে সেটা হচ্ছে যন্ত্রাংশের ক্ষতি। এই জিনিসটাও নাগেশ্বরন মেনে নিয়েছেন। তিনি বলছেন, বিশেষত পুরনো, কিছুদিনের পুরনো, কয়েক বছর আগে কেনা যে 2 হুইলার, অর্থাৎ স্কুটার, স্কুটি, মোটর সাইকেল ইত্যাদি, সেখানে যে বিভিন্ন রাবারের ব্যবহার করা হয়, রাবারের ব্যবহার আছে সেখানে, সেই রাবারগুলো ক্ষয়ে যাচ্ছে। যদিও সেগুলো খুব দামি নয়, কিন্তু সেগুলো বারবার সারাবার জন্য যাওয়া হচ্ছে। সেই রাবারগুলোর বদলে E20-কে সহ্য করতে পারে এই রকম জিনিস যদি লাগাবার কোনো কর্মসূচি দেশ নেয়, তাহলে দেশে প্রায় 10 কোটি এরকম 2 হুইলার চলছে, সেটা করতে বছরের পর বছর লেগে যাবে। এটা নাগেশ্বরন বলছেন। কিন্তু এই দুটোই আপত্তির প্রধান কারণ নয়। প্রধান কারণ অন্য কোথাও নিহিত আছে। কি সেই কারণ? 1 লিটার আখের রস তৈরি করতে কয়েক হাজার লিটার জল লাগে। চাল হচ্ছে এমন একটা শস্য যেটার জন্য প্রচুর জলের প্রয়োজন হয়। এখন আখ থেকে আমরা এতকাল চিনি বা এই ধরনের মিষ্টি তৈরি করার পদার্থ তৈরি করে এসেছি। ইথানল পেট্রোলে মেশানো, সেটার কথা ভাবা হয়নি। চাল থেকে আমরা ধান থেকে আমরা চাল করে সেটা আমরা খেয়েছি। এখন দেখা যাচ্ছে যে FCI, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গুদামে যে বিপুল পরিমাণ চাল রয়েছে, সেই চালের একটা অংশ ওই কারখানাগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে যারা চাল থেকে ইথানল তৈরি করেন। FCI, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, তারা যে দামে চাষির থেকে চাল কিনছেন তার থেকে অনেকটা কম দামে তারা ওই ইথানল তৈরির কারখানাগুলোকে বিক্রি করছেন। তাহলে ক্ষতিটা কার হচ্ছে? সরকারের। লাভটা কার হচ্ছে? ইথানল বানাবার কোম্পানিগুলোর। অনেকে বলেন যে এই যে ইন্ডাস্ট্রি, এই যে ব্যবসা বাণিজ্য, তার সঙ্গে নীতিন গডকরি, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির পরিবারের ঘনিষ্ঠ যোগাযোগ আছে, বা তাঁদের মালিকানাতেই প্রচুর আখের ইন্ডাস্ট্রি এবং আখ ক্ষেত রয়েছে। যাই হোক, নাগেশ্বরন সে কথা বলেননি। তিনি বলেছেন
যে এত বিপুল পরিমাণ জল যদি আমরা এই ইথানল তৈরির জন্য খরচা করে ফেলি, যেখানে আজকে সারা বিশ্বে জল সংকটটা একটা প্রধান সংকট হিসেবে সামনে আসছে, যেখানে আমরা এখনো দেশের একটা বড় অংশের জমিতে আমরা সেচের জল পৌঁছে দিতে পারিনি, সেখানে যদি ভূগর্ভস্থ জল তুলে এই আখের বাড়তি চাষের জন্য জল সরবরাহ করা হয়, ধানের বাড়তি চাষের জন্য জল সরবরাহ করা হয়, সেটা একটা প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনতে পারে। এই কথা নাগেশ্বরন বলছেন। তিনি বলছেন যে পেট্রোলিয়াম 20% কম ব্যবহার করে সেই 20% ইথানল দিয়ে ভর্তি করলে পরিবেশের যতটুকু লাভ হয় তার থেকে অনেক বেশি ক্ষতি হবে যদি আখ বা চাল বা ভুট্টা ফলাতে বিপুল পরিমাণে ভূগর্ভস্থ জল ব্যবহার করা হয়। এবং একটা সময় এমনও হতে পারে কোনো খরার বছরে, কোনো বন্যার বছরে, যে দেশের বড় অংশে খরা বা বন্যা হলো এবং ধান উৎপাদন কমে গেল, সেক্ষেত্রে খাদ্য নিরাপত্তাও প্রশ্নের সামনে এসে দাঁড়াতে পারে। সেই জন্য দেখা যাচ্ছে যে ভি নাগেশ্বরন যে কথাটা বলেছেন সেটা কিন্তু অনেক যুক্তিপূর্ণ এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ তিনি এই কথা বলেছেন। এখন নাগেশ্বরন কি অর্থমন্ত্রকের মুখ্য উপদেষ্টা থেকে চিফ ইকোনমিক অ্যাডভাইসার, কেন্দ্রের অর্থমন্ত্রকের থেকে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা না করেই, অর্থমন্ত্রীর মতামত না জেনেই এনো নিবন্ধ লিখে দিলেন ইন্ডিয়ান এক্সপ্রেসে? অনেকেই মনে করেন তা হবার নয়, সেটা সাধারণত হয় না। তাহলে কি এই যে নীতিন গডকরি বা হরদীপ পুরী বা অন্য মন্ত্রীরা যারা পেট্রোলে 20% নয়, এমনকি 30%, 50% ইথানল মেশানোর ব্যাপারে ওকালতি করছেন, তাদের সঙ্গে অর্থমন্ত্রকের কি একটা মতবিরোধ দেখা গিয়েছে? অন্তত যে লেভেলের অফিসার এই ভি অনন্ত নাগেশ্বরন, তিনি যখন খোলামেলা প্রকাশ্যে এই ধরনের নিবন্ধ লিখছেন, সেটা সরকারের মন্ত্রী পর্যায়ে এবং সর্বোচ্চ মন্ত্রী পর্যায়ে। আমাদের মনে রাখতে হবে যে ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি অ্যাফেয়ার্স, মানে যেটা সর্বোচ্চ ধরনের ক্যাবিনেট কমিটি বলে মনে করা হয়, তাতেও কিন্তু অর্থমন্ত্রী একজন সদস্য। সুতরাং সর্বোচ্চ পর্যায়ে চিন্তা ভাবনার মধ্যে ফাটল দেখা দিচ্ছে বলে অনেকে মনে করেন। এক কথায় বলা যেতে পারে সময়টা মোটেই ভালো যাচ্ছে না মোদী সরকারের। এখন নাগেশ্বরনের এই আপত্তির পরে সড়ক পরিবহন মন্ত্রক বা পেট্রোলিয়াম মন্ত্রক, তেল মন্ত্রক, তারা কোনো কথা বলে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।